ওয়েল, যে ডুরান্ড কাপ শুরু হয়েছিল কলকাতা ডার্বি দিয়ে, সেই ডুরান্ড কাপই শেষ হচ্ছে কলকাতা ডার্বি দিয়ে। এর থেকে ভালো কিছু বাঙালি ফুটবল প্রেমিকদের কাছে আর কিছু হতে পারে না। এই সিজনের প্রথম ডার্বি এবং ডুরান্ড কাপের প্রথম ম্যাচে মোহনবাগান ইস্ট বেঙ্গলকে হারিয়ে দিয়েছিল সাহাল আব্দুল সামাদের গোলে। তাহলে সেই ডুরান্ড কাপের ফাইনালে কলকাতা ডার্বিতে কে বাজিমাত করবে? 22 বছর পর 17 নম্বর ট্রফি হাতে তুলবে ইস্ট বেঙ্গল, নাকি 3 বছর পর 18 নম্বর ট্রফি নিজেদের নামে করবে মোহনবাগান? ওয়েল, তো এই ভিডিওতে তো সেই সব জিনিস নিয়েই কথা বলবো, যে কোন দলের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কতটা বেশি কতটা কম ছিল, কোন কোন পজিশনে কোন দল এগিয়ে থাকবে, প্রবাবল প্লেইং ইলেভেন কি হবে, এবং সব থেকে শেষে যেটা সব থেকে বেশি হাইলাইট হবে এই ম্যাচে আবারও, যে কোচেদের গেম প্ল্যান। একদিকে প্যানাগিওটিস ডিলিম্পেরিস আর একদিকে অ্যান্টোনিও লোপেজ হাবাস, কে বাজিমাত করবে ডুরান্ড কাপের এই ফাইনালে। তাহলে চলো ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার আগে তোমাদের একটা কথা বলি, যে তোমরা ভিডিও তো দেখছো বাট চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করছো না। কি করছো ইয়ার? চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো। এরকমই কিন্তু রেগুলার আপডেট এবং অথেন্টিক আপডেট কিন্তু আমি সবার আগে তোমাদের দিই। সো তোমাদের ভালোবাসাটা কিন্তু অত্যন্ত জরুরি। সো প্লিজ চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো ফুটবল ম্যাট্রিক্স চ্যানেলকে। তাহলে চলো এবার টপিকে ঢোকা যাক। দেখো, সিজনটা অ্যাকচুয়ালি শুরু হয়েছে এই জাস্ট 1 মাস হয়েছে। 1 মাসের মধ্যে ইস্ট বেঙ্গল কোথাও একটা বাড়তি ম্যাচ খেলেছে, কারণ ACL2 এর কোয়ালিফিকেশন রাউন্ডের ম্যাচ খেলেছিল। বাদ বাকি দুটো টিমই কিন্তু সেম ম্যাচ খেলেছে। কলকাতা ডার্বিটাকে যদি সাইডে রেখে দাও, তাহলে দুটো টিমই যে উইক অপোনেন্টের এগেনস্টে যখন পড়েছে, তারা কিন্তু গোলের বন্যা বয়ে দিয়েছে। তারপরে নকআউটস এর কথা যদি বলি, দুটো টিমই কোয়ার্টার ফাইনালে একটা একটা করে গোল করেছে। সেমিফাইনালে কিন্তু গোললেস ড্র করে পেনাল্টি শুটআউট জিতে ফাইনালে কিন্তু প্রবেশ করেছে দুটো টিমই। তাহলে দুজনেরই কিন্তু মোটামুটি বলা ভালো দুটো টিমের ফাইনাল জার্নি কাইন্ড অফ কিন্তু সিমিলার, যেখানে ইস্ট বেঙ্গল একটা বাড়তি ম্যাচ খেলে কুয়েতের টিমকে 4-1 গোলে হারিয়েছে। এছাড়া দুটো টিম কিন্তু সেমি পারফরমেন্স দিয়েছে এই ডুরান্ড কাপে। এবার যদি বলি অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজের কথা, সব থেকে প্রথম মোহনবাগানের ক্ষেত্রে ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, মোহনবাগান একটা টাইট শিডিউলের মধ্যে অ্যাওয়েতে মানে শিলং এ ম্যাচ খেলতে গেছিল। শিলং থেকে ব্যাক করে এসে জাস্ট একটা মাত্র প্র্যাকটিস সেশন কিন্তু মোহনবাগান পাবে, সেটাও কিন্তু ডার্বির দিন সকালবেলা। মানে এর অনেকটা দায়ভার কিন্তু ডুরান্ড কাপ কর্তৃপক্ষেরও নিতে হবে, কারণ যেহেতু একটা আলাদা ভেন্যুতে কন্ডাক্ট হচ্ছে সেমিফাইনাল টুটা, তাহলে কেন একই দিনে একসাথে দুটো ম্যাচ খেলানো গেল না? এটা কিন্তু সব থেকে বড় প্রশ্ন। দ্বিতীয় কথা, যে শিলং এ অ্যাকচুয়ালি যেই মাঠে, ওটা মাঠ ছিল নাকি মাঠের মধ্যে সমুদ্র ছিল আই ডোন্ট নো, সেটা কোথাও ডিসাইড করতে গিয়ে 2 মিনিট সময় বেরিয়ে গেছে। শিলং এর যেই মাঠে মোহনবাগান ম্যাচটা খেলে এসছে, জাস্ট প্যাথেটিক, জাস্ট হরিবেল। সেই রকম একটা ম্যাচ খেলে এসে, এতটা ট্রাভেল করে এসে একটা মাত্র প্র্যাকটিস সেশন পেয়ে কলকাতা ডার্বির মতন ম্যাচ ডুরান্ড কাপ ফাইনাল খেতে নামছে মোহনবাগান, এটা কিন্তু মোহনবাগানের কাছে সত্যি যথেষ্ট ডিসঅ্যাডভান্টেজ। সেক্ষেত্রে ইস্ট বেঙ্গলের কাছে এটা অ্যাডভান্টেজ যে ইস্ট বেঙ্গলের যুব ভারতী ছেড়ে কোথাও যেতে হয়নি। যা খেলা হয়েছে যুব ভারতীর মধ্যে হয়েছে, প্র্যাকটিস সেশন ভালো করেছে। ইদানিং শনিবারের প্র্যাকটিস সেশনটা কিন্তু ইস্ট বেঙ্গল ক্যান্সেল করেছে। তাছাড়া মোটামুটি ইস্ট বেঙ্গল কিন্তু কলকাতাতেই ছিল, তাকে কোথাও ট্রাভেল করে আলাদা কোথাও যেতে হয়নি। দ্বিতীয় যে ডিসঅ্যাডভান্টেজটা ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে রয়েছে, যে প্রথম কথা বেঞ্চ স্ট্রেংথ, এবং দ্বিতীয় হচ্ছে বিদেশি প্লেয়ারদের নিউমেরিক্যাল ডিসঅ্যাডভান্টেজ ইস্ট বেঙ্গলের কাছে কিন্তু রয়েছে। কারণ বেঞ্চের যদি প্লেয়ার তুমি দেখো, মোটামুটি মোহনবাগানের কাছে এই মুহূর্তে বেঞ্চ প্লেয়ার রেডি রাদার দেন ইস্ট বেঙ্গলের থেকে। অপরদিকে যদি আমি বিদেশি প্লেয়ারদের কথা বলি, তাহলে ইস্ট বেঙ্গলের কাছে খাতায় কলমে 3টে বিদেশি রয়েছে। পারফরমেন্সের ভিত্তিতে আমি বলবো কোথাও 2টো বিদেশি রয়েছে, কারণ ক্রিস ইকোনমিক্স যেরকম খেলাটা খেলছে, আমি কোথাও তাকে ইন্ডিয়ান কোঠার মধ্যেই ফেলছি। জানি না কবে তাকে বিদেশি কোটা আমি ফেলতে পারবো, বাট সে যে অ্যাকচুয়ালি পারফরমেন্সটা দিচ্ছে, কাইন্ড অফ ইন্ডিয়ান প্লেয়াররা কিন্তু সেরকম পারফরমেন্স দিয়ে দেয়। বিষ্ণু কিন্তু সেরকম পারফরমেন্স দিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখে। অপরদিকে মোহনবাগানের কথা যদি বলি, তাহলে মিগুয়েল ফিগুয়েরা বাদে যে কটা বিদেশি মোহনবাগানে রয়েছে, তারা কাইন্ড অফ ফিট। জানি না ড্র্যাজিটের খবর কি, ড্র্যাজিট কিন্তু আজকের ম্যাচটা খেলতে পারে এরকমই কিন্তু সম্ভাবনা আছে। যদি কোচ চায় তাহলে প্লেইং ইলেভেনেও কিন্তু স্টার্ট করতে পারে, বাট স্টার্ট করবে কিনা এটা আমি কিন্তু শিওর না। ওই জন্যই বললাম মিগুয়েল বাদে বাদ বাকি যে কটা বিদেশি রয়েছে মোহনবাগানে কিন্তু অ্যাভেলেবেল, প্লাস বেঞ্চ স্ট্রেংথটাও কিন্তু মোহনবাগানের কাছে অ্যাভেলেবেল রয়েছে। সো এই জায়গাটা কোথাও ডিসঅ্যাডভান্টেজ কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য। এইবার যদি বলি যে কোন কোন পজিশনে কোন দল এগিয়ে থাকবে, যদি বলি দুটো টিমের ডিফেন্সকে নিয়ে,
তাহলে একদিকে ইস্টবেঙ্গল ডিফেন্স যে কিনা এই মুহূর্তে প্রায় শেফ খুঁজে নিয়েছে, অ্যান্টোনিও লোপেজ হাভাস তার ডিফেন্সকে যেইভাবে অ্যাকচুয়ালি সাজিয়েছে এই মুহূর্তে, মানে সেন্টার ব্যাক পেয়ারটা যে আনোয়ার আলী এবং সন্দীপ পান্ডে যে পেয়ারটা তৈরি হয়েছে জাস্ট অনবদ্য। তার পাশে কিছুটা কনসার্নিং পার্ট কিন্তু রয়েছে জয় গুপ্তার দিক থেকে। আদারওয়াইজ ঋত্বিক ভাট যেরকম পারফরমেন্সটা দিচ্ছে আমার মনে হয় ঋত্বিক ভাট কিন্তু অলরেডি মানিয়ে নিয়েছে এই প্লেইং ইলেভেনে। অপরদিকে মোহনবাগানের কথা যদি বলি তাহলে মোহনবাগান ডিফেন্স এই মুহূর্তে কম্প্যাক্ট। মোহনবাগান ডিফেন্স এখনো পর্যন্ত কিন্তু এমনও হয়নি যে ফুল এক্সপোজ হয়ে গেছে অপোনেন্টের কাছে। একদিকে সুভাশিস বোসের লিডারশিপ, অন্যদিকে অ্যালবার্টো রড্রিগেজের মতন একটা পাহাড় সমান ডিফেন্ডার রয়েছে, রাহুল ভেগের মতন এক্সপিরিয়েন্স ওয়ালা প্লেয়ার রয়েছে এবং অভিষেক টিকচেন্সির মতন ছটপটে প্লেয়ার ডিফেন্সের রয়েছে। তাহলে ডিফেন্সের কথা আমি যদি বলি কিছুটা হলেও মোহনবাগান এগিয়ে থাকবে এই জায়গাটাতে, বাট ইস্টবেঙ্গলও কিন্তু অনেকটা পিছিয়ে নেই, কারণ যেরকম শেপ অ্যাকচুয়ালি ইস্টবেঙ্গলের ডিফেন্সে তৈরি হয়েছে আমার মনে হয় কোয়াইট ওয়েল এই মুহূর্তে। এবার যদি বলি মাঝমাঠের কথা তাহলে অলওয়েজ এক্ষেত্রে মোহনবাগান কিন্তু মাঝমাঠে ডমিনেট করতে চাইবে, কারণ সামির জেলকোভিচের মতন প্লেয়ার রয়েছে, আপুইয়ার মতন প্লেয়ার রয়েছে, অনিরুদ্ধ থাপা থেকে শুরু করে সাহাল আব্দুল সামাদ, মিগুয়েল ফিগুয়েরা সবাই কিন্তু মোহনবাগানে এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে। তারা কিন্তু চাইবে মিডফিল্ডে ডমিনেশনটা রাখতে, কিন্তু অপরদিকে ইস্ট বেঙ্গলের গেম প্ল্যান এটাই হবে মিডফিল্ডে যে মোহনবাগান যে ডমিনেট করতে চাইবে সেই ডমিনেশনটাকে ভাঙা। ইস্ট বেঙ্গল কিন্তু মিডফিল্ডে ডমিনেট করার মতন পজিশনে নেই, রাদার দেন ইস্ট বেঙ্গল কিন্তু সেই মোহনবাগানের ডমিনেশনটা নষ্ট করার মতন ফর্মে কিন্তু রয়েছে, যেখানে মোহাম্মদ বাসিম রাশিদ থেকে শুরু করে জিকসন সিং এবং ড্যামি র্যামিরেজের মতন প্লেয়ার রয়েছে, যেখানে মোহনবাগান কিছুটা হলেও মাঝমাঠ থেকে খেলা যদি তৈরি করতে যায় ইস্ট বেঙ্গল অনায়াসে কিন্তু মাঝমাঠেই তাদের খেলাটা নষ্ট করে দেওয়ার চেষ্টা কিন্তু করবে। সো মাঝমাঠের ব্যাটেলটা কিন্তু দুটো টিমের গেম প্ল্যান দুটো আলাদা রকমের। এবার সেটা ম্যাচে দেখা যাবে যে অ্যাকচুয়ালি মাঝমাঠে কে জেতে। ফরওয়ার্ড লাইন নিয়ে যদি কথা বলি তাহলে কোয়াইট সিমিলার আমি যদি বলি, কারণ ইস্ট বেঙ্গলেরও কিন্তু ফরওয়ার্ড লাইনের সমস্যা রয়েছে যে গোলটা কে করবে। চান্সেস তো ক্রিয়েট হচ্ছে দুটো উইং বরাবর অ্যাটাকিং মিডফিল্ড অনুযায়ী, মাঝমাঠ থেকে যে ট্রানজিশন গুলো আসছে অ্যাকচুয়ালি চান্স তো ক্রিয়েট হচ্ছে, বাট চান্সটাকে কনভার্ট করবে কে সেটা হচ্ছে সব থেকে বড় সমস্যা। সেটা ইস্ট বেঙ্গলেও সমস্যা, সেটা মোহনবাগানেও সমস্যা। এবার শুরু থেকে কালকে যদি জেমি ম্যাকলারেন স্টার্ট করে তাহলে হয়তো সেই সমস্যাটা কিছুটা হলেও কেটে উঠতে পারে, কারণ জেমি ম্যাকলারেনের মতন বক্স স্ট্রাইকার যদি কালকের ম্যাচ শুরু থেকে একদম শুরু করে তাহলে কিছুটা হলে অ্যাডভান্টেজ মোহনবাগানের কাছে থাকবে রাদার দেন ইস্ট বেঙ্গল। বাট সেটা ছাড়া যদি কথা বলি যে চান্সেস ক্রিয়েট হচ্ছে বাট কনভার্ট কিন্তু হচ্ছে না, সেই ক্ষেত্রে দুটো টিমের ফরওয়ার্ড লাইনের কিন্তু অবস্থা কিছুটা সেম। এইবার যদি বলি কালকে প্রবেবল প্লেইং ইলেভেনের কথা, দেখো প্রথমে যদি ইস্ট বেঙ্গলের কথা বলি তাহলে এফিয়ং কালকে কিন্তু ভোরবেলা নামার কথা, আমি জানি না আদেও নামতে পারবে কিনা, বাট কালকে কিন্তু ভোরবেলা নামার কথা। খুব সম্ভবত যদি কালকে কলকাতাতে ল্যান্ড হয়ে যায় তাহলে 15 থেকে 20 মিনিট হয়তো আমরা কালকে মাঠে দেখতে পারি এফিয়ংকে, সেটাও সাবস্টিটিউট হয়ে। তাহলে ইস্ট বেঙ্গলের কথা যদি বলি অ্যান্টোনিও লোপেজ হাভাস কালকে কিন্তু খুব একটা পরীক্ষা নিরীক্ষার মুখে হাঁটবেন না, যেখানে গোলকিপার সেকশনে প্রভসুকান সিং গিলি কালকে স্টার্ট করতে চলেছে, রাইট ব্যাকে ঋত্বিক ভাট, দুটো সেন্টার ব্যাক পজিশনে একদিকে সন্দীপ পান্ডে একদিকে আনোয়ার আলী, লেফট ব্যাক পজিশনে জয় গুপ্তা, ডিফেন্সিভ মিডিও জোনে মোহাম্মদ বাসিম রশিদ তার সাথে জিকসন সিং, আপ ফ্রন্টে মানে অ্যাটাকিং মিডফিল্ড জোনে ড্যানি র্যামিরেজ, ডান দিক থেকে বাদিক থেকে পিভি বিষ্ণু বা বিপিন সিং বা এডমুন্ড আলিন্ডিগা, তিনজনের মধ্যে যে কোনো দুজন স্টার্ট করবে, আপ ফ্রন্টে জেসিং টিকে। সো এই কিন্তু হচ্ছে ইস্ট বেঙ্গলের প্লেইং ইলেভেন হতে পারে। বেঞ্চে খুব একটা অপশনস কিন্তু নেই, ডিফেন্সে কিছুটা থাকলেও মাঝ মাঠে সেই রোহিত কুমার, আপ ফ্রন্টে যদি বলি সেই বিষ্ণু রোহিত দানুর মতন প্লেয়ার, বা এফিয়ং যদি কালকে চলে আসে তাহলে এফিয়ং এর মতন প্লেয়ার কালকে কিন্তু অ্যাভেলেবেল থাকবে বেঞ্চে। অপরদিকে মোহনবাগানের কথা যদি বলি তাহলে মোহনবাগানের গোলে অবশ্যই বিশাল কাইত কালকে স্টার্ট করবে, ডান দিক থেকে অভিষেক টিকচেন সিং, বাঁ দিক থেকে সুভাশিস বোস, দুটো সেন্টার ব্যাক পেয়ারে একদিকে অ্যালবার্টো রড্রিগেজ অপরদিকে রাহুল ভেগে, মাঝ মাঠে যথাক্রমে সামির জেলকোভিচ, আপুইয়া, আপ ফ্রন্টে মানে অ্যাটাকিং মিডফিল্ড জোনে সাহাল আব্দুল সামাদ, ডান দিক থেকে মনবীর সিং, বাদিক থেকে হয়তো লিস্টন কুলাসো, আপ ফ্রন্টে মেবি কালকে জেমি ম্যাকলারেন স্টার্ট করতে চলেছে। এবার কোচ যদি কালকে ড্রাজিট কে ফার্স্টে স্টার্ট করে তাহলে অটোমেটিক্যালি লিস্টন কুলাসো বেস্ট হয়ে গিয়ে ড্রাজিট বাদিক থেকে স্টার্ট করবে, আর যদি কালকে ছাং থেকে স্টার্ট করে তাহলে মনবীরকে বসিয়ে দিয়ে ছাংতে কিন্তু ডান দিক থেকে স্টার্ট করবে। যদি এটা হয় তাহলে আমি এখন থেকেই কোথাও বলে দিতে পারছি
ইস্ট বেঙ্গলের দুটো সাইড ব্যাকে কিন্তু প্রচন্ড পরিমাণে বেগ পেতে চলেছে কালকে ইস্ট বেঙ্গল। এবার সেটাকে অ্যান্টোনিও লোপেজ হাবাস কিভাবে সামলায় সেটা কিন্তু কালকে ম্যাচেই দেখা যাবে। একটা খুব ভালো ব্যাটেল কিন্তু কালকে আমরা দেখতে চলেছি, যেখানে প্রথম যে ডার্বি ম্যাচটা হয়েছিল সেখানে খুব একটা কিছু করার ছিল না দুটো টিমের কাছেই, কিন্তু এই ডার্বিটা কিন্তু সম্পূর্ণ আলাদা। একটা মাস পরে আর একটা ডার্বি হচ্ছে, যেখানে দুটো টিমই কোয়াইট সিমিলার ম্যাচ খেলে নিয়েছে, কিছুটা ছন্দে ফিরেছে দুটো টিমই। সো এই ম্যাচটা কিন্তু হাড্ডাহাড্ডি হবে, দেখার বিষয় হবে। এইবার লাস্ট যে বিষয়টাকে নিয়ে কথা বলে শেষ করবো সেটা হচ্ছে গেম প্ল্যান। কারণ ডার্বির কিন্তু কোনো রকম প্রেডিকশন হয় না, ডার্বির প্রেডিকশন করাটা অ্যাকচুয়ালি বোকামো। আগের ডার্বিতে আমি প্রেডিকশন করেছিলাম, বাট এই ডার্বির আমি আর কোনো প্রেডিকশন দেবো না। লাস্ট গেম প্ল্যান বলে ভিডিওটা আমি শেষ করব। আমার মতে দুটো টিমই কিন্তু কালকে শুরু থেকে একটুখানি কোথাও ম্যাচটাকে বোঝার চেষ্টা করবে, শুরু থেকে একটুখানি সাবধানে ফুটবল খেলার চেষ্টা করবে প্রথম 20 মিনিট। তারপরে মোহনবাগান কিন্তু মাঝমাঠ থেকে তাদের অ্যাটাকটা চালু করবে, মাঝমাঠ বরাবর যে বিল্ড আপ প্লে গুলো অ্যাকচুয়ালি করতে থাকে, মাঝমাঠ বরাবর কিছুটা তোমার ওয়াইড রেঞ্জ অনুযায়ী যেই অ্যাকচুয়ালি ক্রসেস গুলো আসে বা যেই ডিফেন্স সেরা পাস গুলো আসে বা যেইভাবে কাট করে ঢুকতে যায়, এইগুলো কিন্তু করার চেষ্টা করবে। আর ইস্ট বেঙ্গলের সেই জায়গায় গেম প্ল্যান থাকবে মোহনবাগানের এই যে থ্রেট ক্রিয়েট করার চেষ্টা বা চান্সেস ক্রিয়েট করার চেষ্টা যেটা চলবে মাঝমাঠ থেকে, সেটাকে কোথাও ব্লক করা। তার মোক্ষম দায়ভার কিন্তু কালকে নিতে চলেছে বাসিম রশিদ এবং জিকসন সিং। অবশ্যই দুটো সাইড ব্যাকে কালকে জয় গুপ্তা এবং একদিকে ঋত্বিক ভাটের যে কাজটা কতটা কালকে বেড়ে যাবে যদি ড্রেজিট আর ছাংতে স্টার্ট করে, বা যদি লিস্টেন কোলাসও বাদিক থেকে স্টার্ট করে, তাহলেও কিন্তু ঋত্বিক ভাটের কিন্তু কালকে অনেক বড় পরীক্ষা। কারণ লিস্টেন কোলাসও ফর্মে না থাকলেও লিস্টেন কোলাসের যে এক একটা ভয়ঙ্কর ড্রিবলিং মাঝে মাঝে দিয়ে দেয়, সেটাতেই কিন্তু অপোনেন্ট টিমের ডিফেন্ডাররা কিছুটা হলেও ভুল করে ফেলে এবং পেনাল্টি কনসিড করে বসে। সো এই জায়গাটাতে কিন্তু কালকে ভালো করে দেখতে হবে অ্যান্টোনিও লোপেজ হাভাসের। ইস্ট বেঙ্গলের অ্যাটাকের কথা যদি বলি, তাহলে ইস্ট বেঙ্গল কিন্তু কালকে কাউন্টার প্রেস অ্যাটাক করার চেষ্টা করবে, যেখানে এডমুন থেকে শুরু করে বিপিন থেকে শুরু করে এত সুন্দর ট্রানজিশন ওয়ালা প্লেয়ার রয়েছে, জেসিন্টিকের মতন ছটপটানি সেন্টার ফরওয়ার্ড রয়েছে। আমি জানি না কতটা কালকে সে নিজেকে তুলে ধরতে পারবে, বাট যদি তুলে ধরতে পারে রাতারাতি কিন্তু জেসিন্টিকে হিরো হয়ে যাবে। সেখানে ডেভিড লালেন সাঙ্গার অ্যাকচুয়ালি যে গেম টাইমটা আছে সেটাতে কিন্তু কোথাও ঘাটতি পড়ে যাবে। সো দেখা যাক কালকের ডার্বির রং কি হয়, সবুজ মেরুন নাকি লাল হলুদ, সেটা তো শুধুমাত্র সময় কথা বলবে। তোমাদের কি মতামত রিগার্ডিং অল দিস থিংস তোমরা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। ভিডিওটা এতটা দেখে থাকলে প্লিজ একটুখানি লাইক করে দাও, চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য শুভরাত্রি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড টাটা।